আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আসন্ন টিটিএডিসি এর নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ক্ষেত্রে দলের জনজাতি নেতাদের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারি বিজেপির দ্বিতীয় সহযোগী ত্রিপুরা পার্টি টিটিএডিসিতে ক্ষমতায় থাকলেও বিজেপি জনজাতি মোর্চাকে শক্তিশালী করে পাহাড়ে তার ভিত্তি শক্তিশালী করার দিকে নজর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আগামী 9 আগস্টে জনজাতি মোর্চার একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগরতলায়। এই সমাবেশের মাধ্যমে নতুন উদ্যমে তার শক্তি প্রদর্শনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে জনজাতি মোর্চা। এই প্রচেষ্টায় শুক্রবার জনজাতি নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য দলের বরিষ্ঠ জনজাতি নেতাদের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতি ভাই বোনদের সাথে সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতিদের অন্তর্ভুক্তিমূলক বিকাশ, সাংস্কৃতিক সংরক্ষণ এবং তাদের ক্ষমতায়নের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাদের মূল্যবান অন্তর্দৃষ্টি এবং তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা একটি শক্তিশালী এবং প্রগতিশীল ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে পরিচালিত করে চলেছে বলে বৈঠক শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসন্ন এডিসি নির্বাচনে বিশাল জয় নিশ্চিত করতে কোনো রকম খামতি রাখবে না ভারতীয় জনতা পার্টি। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ত্রিপুরার সঙ্গে কি ধরনের সমঝোতা হবে এই বিষয়টি পরিষ্কার না হলেও আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে এক ধাপ এগিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। তার বলার অপেক্ষা রাখে না। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে 450 কোটি অনুমোদন দিয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের। এক্ষেত্রে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এজিএমসি জিবি হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার পালন করা হয় আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতালের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য হাব গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এক্ষেত্রে শক্তিশালী করা হচ্ছে জেলা এবং মহকুমা পর্যায়ের হাসপাতালগুলোর পরিকাঠামো বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে 450 কোটি টাকার অনুমোদন দিয়েছে পঞ্চদশ অর্থ কমিশন বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা শুনে খুশি হবেন যে 15th ফাইন্যান্স কমিশন অলরেডি আমাদেরকে যে 100টি হেলথ সেন্টার যাতে আমরা ত্রিপুরাতে করতে পারি তার জন্য 30 করোড় অলরেডি স্যাংশন দিয়েছেন। তাছাড়া পঞ্চদশ অর্থ কমিশন স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আরো 450 কোটি টাকার অনুমোদন। ত্রিপুরাতে এখন আমাদের রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট আছে, আমাদের পিএসসি নার্সিং কলেজ আছে, সরকারি ও বেসরকারি স্তরে নার্সিং এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আছে, যেটা আমরা বলছি যে হেলথ হাব যে করব আমরা, সেটা কিন্তু সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। শুধু তাই নয়, আমরা এখন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে সেইগুলোকেও যাতে, এখানে ডক্টর অশোক সিনহা আছেন, ওনার সাথে আমার আগে কথা হয়েছিল, উনিও কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে বলেছিলেন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল, তাহলে ওখান থেকে রেফার এখানে হবে না। আজকে আমরা প্রায় অলমোস্ট সব ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, ট্রমা সেন্টার আমরা অলমোস্ট সব ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা করেছি, কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা করেছি অনেক জায়গায়, যে কয়েকটা ডিস্ট্রিক্টে বাকি আছে সেগুলো আমরা এর মধ্যেই আমরা কমপ্লিশনের পথে। আমরা সেই কাজগুলো করছি শুধু আগরতলাতেই না, যেখানে যেটা আমি বলেছি মহকুমা হাসপাতালগুলো, তো জেলা হাসপাতালগুলো। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায়। এই বিষয়টিকে বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জিবিতে নিলে মরে দেবেন খালি কয়, বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয়, একটা বিশ্বাসের বিষয়টা। আমি অনেক সময় অনেক পেশেন্ট বলি এমুক নার্সিংহোমে নিয়ে গেছে, এমুক জায়গায় নিয়ে গেছে, আমি বললাম যাবে না, না কোনো একটা প্রবলেম যদি হয়, সিরিয়াস প্রবলেম, তখন কিন্তু ওই নার্সিংহোম আপনাকে বাঁচাতে পারবে না, ওই পাঠাতে হবে জিবিতে। কাজে বিশ্বাস রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব
আমরা জানি ওই যে আপনার চাকচিক্য থাকতে হবে, এগুলো তো আমরা করছি। এখন আমরা যেটা 250 কোটি টাকা খরচ করে যে সুপার স্পেশালিটি আমরা ব্লক করলাম সেখানে আছে, সেটা তো থাকবে, কিন্তু আরো আস্তে আস্তে করে আমরা সেইগুলো আমরা দেখছি। আগে তো ভাঙা হাতলের, আমরা যখন চাকরি করতাম ভাঙা হাতলের এবং ওই যে টেবিল ভাঙা, তার উপরে ওই পর্দা কেটে, পর্দা সিস্টার কেটে ওই টেবিল ক্লথ বানাতো, এরকম অবস্থা ছিল। এখন কর্পোরেট সেক্টর আসাতে আমাদের যে মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমরাও চাইছি যে এই ধরনের ব্যবস্থা সমস্ত হসপিটালে হোক এবং সেইভাবে আমরাও কাজ করছি। আগরতলা সরকারি মেডিকেল কলেজ থেকে এখনো পর্যন্ত মোট 1484 জন পাশ করেছেন এমবিবিএস। এক্ষেত্রে রাজ্যে রয়েছেন মোট 1170 জন। বর্তমানে আগরতলা সরকারি মেডিকেল কলেজে স্নাতকোত্তর পর্যায়ে পাঠরত রয়েছেন 234 জন। গত 9 বছরে আগরতলা সরকারি মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে পিজি পাঠ্যক্রম সম্পন্ন করেছেন মোট 300 জন। সম্প্রতি আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের আসন্ন সংখ্যা আরো 100 বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইতিমধ্যেই আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে সফল কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে 3 বার। এছাড়া ডোনার মন্ত্রক থেকে পাওয়া 198 কোটি টাকা আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল পরিসরে পৃথকভাবে গড়ে তোলা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড বিভাগ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার 3 দিনের রাজ্য সফরে এলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। এদিন বেলা 11টায় আগরতলা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই 3 দিনের রাজ্য সফরে বিভিন্ন কর্মসূচি রয়েছে তার। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলা আইসিপি এবং আখাউড়া স্থল বন্দর পরিদর্শন করেন এম রিয়াজ হামিদুল্লাহ। রাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। শনিবার আখাউড়া থেকে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস এবং নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের কথা রয়েছে তার। আগামী 3রা আগস্ট সাবরুম সফরে যাবেন বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। তিনি সাবরুম আইসিপি ও মৈত্রী সেতু পরিদর্শন করবেন। এদিন ফিরে এসে দেখা করবেন রাজ্যপালের সাথে ও রবিবার পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করলেন আইপিএফটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটির প্রতিনিধি দল। সভাপতি প্রেম কুমার রিয়াং এর নেতৃত্বে গঠিত এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও। নয়াদিল্লির নির্বাচন সদনে অনুষ্ঠিত হয় বৈঠক, যেখানে প্রতিনিধি দলটি তাদের পরামর্শ এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নির্বাচন কমিশনের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এই আলোচনার লক্ষ্য ছিল একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা, যেখানে নির্বাচনী প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং পরামর্শ ভাগ করে নিতে পারে আইপিএফটি।
বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এই আলোচনা নির্বাচন কমিশনের কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং স্বচ্ছতার প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে বলেও জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ইতিমধ্যে গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ভারতের নির্বাচন কমিশন। এই বৈঠকগুলি মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিকভাবে। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বিজেপি সরকারের সঙ্গে জোটে রয়েছে ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা IPFT। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়ার ধানক্ষেত থেকে একটি সন্দেহভাজন ড্রোন উদ্ধার করা হয় শুক্রবার। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বাংলাদেশ হাই কমিশনারের ত্রিপুরা সফরকালে ড্রোন উদ্ধার হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজ্যের লঙ্কামুড়া এলাকা থেকে। ধান কাটার সময় জমিতে ড্রোনটি দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয় চাষিরা। পরে বিষয়টি বিএসএফ কে অবহিত করেন স্থানীয় মানুষ। এটা ওই ঘাস কাটতে পাইছিলাম, এবার দেখি একটা মেশিন, তো আমার কাছে কিন্তু লাগছিল, এটা লয়ে বাড়িতে লিয়ে গেছি। তো বাড়িতে নেওয়ার পরে আমি এটা ধুয়ার পরে আমি কই না, এটা তো জিনিসটা অন্যরকম, তো আমি থানার মধ্যে ফোন করছিলাম। জিনিসটা কি আসলো এবং কি কি আসলো? এটা ক্যামেরা আসলো, ফ্যান আসলো, এবার তো ব্যাটারি আছে ফিট করি না। কোন জায়গায় পড়ছে, কোন লোকেশন, কোন জায়গায়? কোনটা জায়গাটার নাম কি, কোন জায়গায় পাইছেন? বিনপাড়া, নরসিংগড় বিনপাড়া। কি করতেছিলেন আপনি? ঘাস কাটতে। পাওয়ার পরে কি করছেন? এটা পরে বাড়িতে নিয়ে গেছি। এরপর অনেক লোক দেখছে, দেখার পরে একজনে থানা ফোন করছে, এবার থানাতে লয়ে গেছে। কি মনে হয় এটা কি হইতে পারে, আপনার কি ধারণা? এটা আমি কেমনে বুঝতে কি হইতে পারে এটা। ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে বিএসএফ এবং পরবর্তী সময়ে তা তুলে দেওয়া হয়েছে আগরতলা এয়ারপোর্ট থানার হাতে। ড্রোনটি বর্তমানে পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। হ্যাঁ, দেখা তো বই পাইছি, জানি 2-3টা ক্যামেরা ছিল। তারপরে এটা বাংলাদেশের থেকে নিয়ে ফেলাইছে, এদিক দিয়া কোনো বুম টুপ ফালান ইলিগা মানে আমরা দেখা ডরাইছি। দূর 2 কিলোমিটার। 1 কিলোমিটার। আর এয়ারপোর্টটা কই 2 কিলোমিটার হইব। কি মনে করতেছেন সারা দেশ এই বিষয়টা? এটা তো নিশ্চয়ই কোনো কিছু কারণে ফেলাইছে, নাহলে কি এটা এই জায়গার মধ্যে জঙ্গলের ভিতরে একটা কুশের গাছের বাগানের ভিতরে এটা জিনিসটা ফেলাইছে, যে কোনো একটা কারণে তো ফেলাইছে। তাকে তদন্ত দিয়েছেন আপনি? এখন আপনার দরকার যে জিনিসটা যে আমরা এলাকায় পাওয়া গেছে, এটা তদন্ত দরকার। এটা কি লিগা ফেলাইছে, এটা কোনো চক্রান্ত নাই কি আসল বিষয় লিগা। ড্রোনটি চীনে নির্মিত এবং তাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা সংযুক্ত রয়েছে বলে জানিয়েছে বিএসএফ। নিখুঁত নজরদারির জন্য তা ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছে বিএসএফ। আগরতলা বিমানবন্দরের নিকটবর্তী এবং স্বাধীনতা দিবসের প্রাককালে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয়। সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ধান খেতে পড়ে গেছে ড্রোনটি বলে অনুমান ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাস্থ্য পরিষেবায় নার্সিং পঠন পাঠনকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীও। কর্মসংস্থানের বিষয়টিও জড়িত রয়েছে নার্সিং এর সঙ্গে। সরকারি নার্সিং কলেজের 2য় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুক্রবার ছিল আগরতলা সরকারি নার্সিং কলেজের 2য় প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের ফ্লোরেন্স নাইটেঙ্গেল অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। অনিবার্য কারণে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্বাস্থ্য পরিষেবাকে সর্বোত্তম পর্যায়ে নিয়ে যাবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে নার্সিং পঠন পাঠনকে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নার্সিং পঠন পাঠনের সঙ্গে যুক্ত রয়েছে কর্মসংস্থানের বিষয়টিও বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিক দিয়ে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়ে যাচ্ছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট, এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয়, তাহলে নার্সিং সিস্টেম এবং সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট। এবং সর্বোপরি এটাকে যদি আরও বেশিভাবে
ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিনকে দিনটা বর্ধিত করছে। সিট সংখ্যা, এডুকেশন সিস্টেম, তাদের আসন সংখ্যা বর্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটা ব্যবস্থা চলছে। রাজ্যের অধিকাংশ নার্সিং পঠন পাঠনে উচ্চশিক্ষার জন্য বহির্রাজ্যেও পাঠানো হচ্ছে ছাত্র ছাত্রীদের। এই ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে রাজ্যে। আর এসব কিছুই হচ্ছে মুখ্যমন্ত্রীর সক্রিয় প্রচেষ্টায়, জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। নার্সিং মানে এই সাবজেক্টে পড়াশোনা করতে যায়, এটা বড় সংখ্যা রাজ্যের বাইরেও যেখানে তারা যেতে হয়, সেটাকে কভার আপ করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা চলছে এবং বর্তমানে রাজ্য সরকারের 6টা নার্সিং কলেজের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেসরকারিভাবে আরও 11টার মতো যুক্ত হয়েছে। আরও সামনে আমাদের ডিমান্ডে আছে। তবে আমাদের এটুকু বলতে পারি যে এর মাধ্যমে রাজ্য সরকারের সমস্ত প্রচেষ্টা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা এটা দিনকে দিন আমরা যাচ্ছি। রাজ্যের যেভাবে নার্সিং এডুকেশনের সঙ্গে সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি সরকার দিয়েছে এবং আগামী দিনও যাতে এই রাজ্যের নার্সিং যারা স্টুডেন্টস তারা যাতে বাইরে না যেতে ব্যবস্থা শুরু করছে। 2023-24 অর্থবর্ষে নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটকে উন্নীত করা হয়েছিল আগরতলা সরকারি নার্সিং কলেজে। উদয়পুরের 40 আসনের ANM নার্সিং ইনস্টিটিউটকে GNMA উন্নীত করেছে রাজ্য সরকার। অপরদিকে নিয়োগের ক্ষেত্রে 2024 সালে 153 জন নার্সিং কর্মী নিয়োগ করেছিল রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য পরিকাঠামোকে সুসংহত করার জন্য 2025-26 অর্থ বছরে মোট 432 জন নার্সিং কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এদের মধ্যে 100 জন নার্সকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করার জন্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক বছরে 50,000 শূন্য পদ পূরণের প্রতিশ্রুতি 2018 সালে বিজেপির ভিশন ডকুমেন্টে। এক্ষেত্রে 7 বছর 4 মাস যা করে দেওয়া হয়েছে 19,000। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টা নিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল ছাত্র যুব সংগঠন DYFI। 2018 সালে বিধানসভা নির্বাচনের ভীষণ ডকুমেন্টে প্রতি ঘরে রোজগারের প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তার কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন DYFI-TYF। এক্ষেত্রে 50,000 শূন্য পদ 1 বছরে পূরণ করার প্রতিশ্রুতি থাকলেও সরকারের 7 বছর 4 মাস সময়কালে চাকরি দেওয়া হয়েছে 19,000 বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করে DYFI-TYF। 2018 সালের ভিশন ডকুমেন্টের অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। 7 বছর 4 মাস হলো এই বিজেপি সরকারের। মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 19,000 সফলতা নিয়ে বেড়াচ্ছেন, এই অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য? এটার মধ্যেই তাদের এই ভিশন ডকুমেন্টে পেজ নাম্বার 5 লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট 2018 সালের প্রতিশ্রুতি, সেখানে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের 7 নম্বর পয়েন্ট সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিজেপির ভিশন ডকুমেন্টে there are about 50,000 vacancies in the state government. We will fill up all these vacancies within a year through a transparent process. 18 সালের ভিশন ডকুমেন্টে এই 5 নাম্বার পেজের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের 7 নাম্বার পয়েন্টে এই কথা বলা হয়েছিল 50,000 শূন্যপদ সরকারি দপ্তরে 1 বছরের মধ্যে পূরণ করবে। 18 সালের পর 2025 সালের আগস্ট মাসের আজকে 1 তারিখ, সরকারের বয়স হচ্ছে 7 বছর 4 মাস, যেখানে 1 বছরে 50,000 চাকরি হওয়ার কথা ছিল, 7 বছর 4। জিআরবিটি পরিচালিত গ্রুপ সি এবং ডি এর শূন্যপদ পূরণের ক্ষেত্রে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের বাদ দিয়ে আসাম, পশ্চিমবঙ্গ বা বিহারের ক্যান্ডিডেটরা কিভাবে চাকরি পেয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলে DYFI-TYF। গ্রুপ ডি গ্রুপ সি চাকরি হয়েছে বহিরাজ্যের ছেলে মেয়ে, মালদা, বিহার, আসাম। এই যে 19,000 চাকরি করে আপনি সুর চড়াচ্ছেন, এই বহিরাজ্যের ছেলে মেয়েদের চাকরি হয়েছে আমাদের রাজ্যে গ্রুপ ডি গ্রুপ সি।
কি অপরাধ ছিল আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ন্যূনতম গ্রুপ ডি গ্রুপ সিতে চাকরির প্রশ্নে? কি অপরাধ ছিল? রাজ্যের 1000 উপর ছেলে মেয়েকে বঞ্চিত করে কার স্বার্থ রক্ষা করতে বহিরাজ্যের ছেলে মেয়েদের এই গ্রুপ ডি গ্রুপ সিতে চাকরি দেওয়া হয়েছে? আমরা এই প্রশ্নগুলা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখতে চাই এবং এই প্রশ্নে আমি কয়েকটা বিধানসভায় দেওয়া তথ্য অনুসারে রাজ্যে বর্তমানে শূন্যপদ রয়েছে 31,056টি। এই শূন্যপদগুলি কেন পূরণ হচ্ছে না তা নিয়েও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলে ডিওয়াইএফআই। এছাড়া শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করেও তা বাতিল করা বা ইন্টারভিউ গ্রহণ করার পরেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করার মতো বিষয়গুলো নিয়ে সরকারের সমালোচনা করে ছাত্র যুব সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষাঙ্গন উত্তপ্ত ছিল স্বৈরাচারী যুবকদের জন্য। ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে শুক্রবার রাম ঠাকুর কলেজ উত্তপ্ত হয়ে পড়ে কিছু স্বৈরাচারী বিদ্যার্থীর জন্য। বহিরাগত কিছু যুবকের পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীরা ডেপুটেশনের নামে ক্রমাগত হামলা করে কলেজ চত্বরে। কলেজের স্টাফ রুমের দরজায় ক্রমাগত হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এডিনগর থানার পুলিশ। পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যারা এখন রানিং কলেজে পড়ছে, এরকম কলেজের ডেপুটেশন না, এটাকে আমি ডেপুটেশন বলবো না, ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা, আমি বলবো আমরা সব টিচার্সরা যেটা আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে। দরজা যতক্ষণ লাথি দেয়নি, যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি, কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, আমরা ইনসিকিউর ফিল করেছি, তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি। তো আপনারা হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে, আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে। আগেও আমরা বলে এসেছি, এখনও বলে এসেছি, ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে, তো আমরা সেখানে যাকে দেবে আমরা ভর্তি করতে বাধ্য। নিন্দনীয়, এবং আমার সব টিচাররা খুব স্কেয়ার ছিলেন, ভীষণ ভয় পেয়েছেন। আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে, যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন, যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে যাই হোক, ওনারা আসার পরে দরজাটা, আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল, ওনারা দরজাটা খুলেছে, তারপরে ম্যাডামকে আমরা বলেছি যেতে। তো সবাই একটু ভয়ই পেয়েছে, কিন্তু যারা লিডার্স আসলো, সো কল রিপ্রেজেন্টেটিভস যারা আসলো, ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই, এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো বা এরকম আরও বৃহত্তর ডেপুটেশন। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।